তোমরা যারা এসএসসি শিক্ষার্থী রয়েছো এবং নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের সব পরীক্ষাতে মদ্যক, প্রচুরক এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় প্রত্যেকটি বছর প্রত্যেকটি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই অধ্যায় থেকে অন্যান্য অধ্যায় থেকে যদি আসুক বা নাই আসুক, তোমাদের মদ্যক, প্রচুরক, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় অর্থাৎ পরিসংখ্যান অধ্যায় থেকে একটি সিকিউ মাস্ট বি থাকে এবং এমসিকিউ থাকে। সো আজকের ভিডিওতে তোমাদেরকে গড়, মদ্যক, এই মদ্যক, প্রচুরক এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শিখাবো। ইনশাল্লাহ আজকের ভিডিওটি যদি কোনো শিক্ষার্থী প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, তাহলে তার মদ্যক, প্রচুরক এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আর কোনো ক্লাস দেখতে হবে না। আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ তাদেরকে ক্লিয়ার করে দেব। সো চলো বেশি কথা না বলে আজকের ক্লাসটি আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে একটি দেখো, প্রথমে আমরা একটি প্রশ্ন নেব। প্রশ্নতে দেখো নিম্নের একটি সারণী দেওয়া হলো, একটি সারণী দেওয়া আছে জাস্ট, ঠিক আছে? এই সারণীতে এখানে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া রয়েছে। এখন আমাদেরকে বলেছে সারণী থেকে মদ্যক নির্ণয় করো। খুবই সহজ। আমরা প্রশ্নটি নিয়েছি, এখন আমাদেরকে জানতে হবে এবং মুখস্থ রাখতে হবে মদ্যক নির্ণয় করার জন্য কয়টি গড় লাগবে। কেউ কি জানো? অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি বলে দিই তোমাদেরকে, শ্রেণীব্যাপ্তি লাগবে, গণসংখ্যা লাগবে, ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। এই তিনটি যদি ঘর তুমি ফিল আপ করো, এনাফ তোমার জন্য। সো মদ্যক নির্ণয়ের জন্য 3টি গড় লাগবে, প্রচুরক নির্ণয় করার জন্য 2টি গড় লাগবে, গড় নির্ণয় করার জন্য 5টি গড় লাগবে। তোমরা মনে রাখবে এবং মুখস্থ করে ফেলো। সো চলো মদ্যক নির্ণয়টা আমরা শুরু করে দিই। ফার্স্ট অফ অল আমরা যেহেতু এই প্রশ্নটি নিয়েছি, প্রশ্নের আলোকে আমাদেরকে একটি অ্যান্সার করতে হবে। তোমাদের 10-11 নম্বরের প্রশ্ন আসবে, কতে আসতে পারে, খতেও আসতে পারে, মদ্যক নির্ণয় করো। সো দেখো, এই উদ্দীপক অনুসারে আমরা মদ্যক নির্ণয়ের সারণীটি তৈরি করে ফেলেছি। বাস, তোমরা প্রশ্ন দেখেছ, তোমরা এখন অ্যান্সারটি করবে। দেখো, মদ্যক নির্ণয়ের সারণী তৈরি করা হলো, এভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখবে। এখানে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা 3টি গড় লেগেছে। ওকে, এরপরে দেখো, এখন শ্রেণীব্যাপ্তি কোথায় পাবো? শ্রেণীব্যাপ্তি দেখো তোমাদের প্রশ্নেই রয়েছে, পরীক্ষার প্রশ্নে পেয়ে যাবে। শ্রেণীব্যাপ্তি কত আমরা এটা লিখে নিচ্ছি, কেমন? সো দেখো, এখানে আমরা যেটা পেয়েছি আমরা এটা লিখে দিব 31 থেকে 40, তারপরে তোমার 41 থেকে 50, এরপরে তোমার 51 থেকে 60, এরপরে তোমার 61 থেকে 70, এরপরে তোমার 71 থেকে 80, এরপরে এখানে কোনো কিছু তেমন বোঝার কিছুই নেই, জাস্ট আমরা প্রশ্নটি দেখেছি, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া রয়েছে, আমরা সুন্দর করে বসিয়ে দিয়েছি শ্রেণীব্যাপ্তি। এখন আমরা গণসংখ্যাগুলো বসিয়ে দিব। প্রথমে ছিল কত? 4, এরপরে হচ্ছে তোমার 10, এরপরে তোমার হচ্ছে 18, এরপরে তোমার হচ্ছে 23, এরপরে তোমার 13, অর্থাৎ 13 আর কি, ইংলিশে 13 লিখবে, এরপরে 9, এরপরে হচ্ছে তোমার 3। জাস্ট আমার শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা লেখা শেষ। এখন বোঝার বিষয় আছে, হ্যাঁ একটু লক্ষ্য করো এবং মনোযোগ দাও। দেখো, ক্রমযোজিত গণসংখ্যা, এই যে লেখাটি, এটা আমরা কিভাবে বের করব? খুবই সহজ। সিম্পলি তোমরা চিন্তা করো, এখানে কত রয়েছে গণসংখ্যা? প্রথমটিতে 4 রয়েছে, এখানে 4 এর সাথে কিছু করার কোনো অপশন নেই। সো 4 আমরা এখানে সরাসরি সবসময় বসিয়ে দিব, অর্থাৎ এখানে যে সংখ্যাটি থাকবে সেটি আমরা এখানে বসিয়ে দিব, কাজ শেষ। এখন দ্বিতীয় ক্রমযোজিত গণসংখ্যা বের করার সিস্টেমটি হচ্ছে, প্রথমটির সাথে দ্বিতীয়টি আমরা যোগ করে দেব। তাহলে 10-এর সাথে 4 যোগ করলে কত হবে? 14। এরপরে এই 14 ক্রমযোজিত গণসংখ্যার সাথে পরবর্তী গণসংখ্যা আমরা কি করব? যোগ করব। তাহলে কত হয় দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 14-এর সাথে আমরা যদি 18 যোগ করি তাহলে আসবে কত? 32। সো আমরা সরাসরি এখানে 32 লিখে দিব। এরপরে এই 32-এর সাথে আমরা আবার যোগ করব পরবর্তী গণসংখ্যা, অর্থাৎ 23। 23 যোগ করলে কত হবে? 23 যোগ করলে আসবে তোমার 55। আবার এই 55-এর সাথে আমরা আবার যোগ করব পরবর্তী গণসংখ্যা,
তাহলে আসবে তোমার 68। খুবই সহজ না? জি, অবশ্যই সহজ। একটু বোঝার চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারবে যে কতটা সহজ। 68-র সাথে আমরা আবার 9 যোগ করব, তাহলে হবে কত? ৮ ৭৭ হবে। আবার ৭৭-এর সাথে আমরা ৩ যোগ করব, তাহলে হবে কত? ৮০। অর্থাৎ টোটাল গণসংখ্যা যোগ করলে আসে তোমার ৮০। সো n ইজ ইকুয়াল টু আমরা ৮০ লিখেছি। খুবই সহজ। এখন আমরা মদ্যকটি নির্ণয় করব। আমাদের কিন্তু কাজ শেষ হয়নি এখনো, হ্যাঁ? মদ্যকটি আমরা নির্ণয় করব। কিভাবে করব? সূত্রের সাহায্যে। খুবই সিম্পল। দেখো, আমরা কি জানি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমরা লিখি, আমরা জানি, আমাদের সাথে তোমরা অঙ্কগুলোও করে ফেলো, হ্যাঁ? আমরা জানি আমরা জানি কি মদ্যক। আমরা যেহেতু মদ্যক নির্ণয় করব, সো মদ্যকের সূত্রটি মদ্যক is equal to L plus n by 2 minus fc into h by fm. সো আমরা লিখে ফেলেছি। এখন এগুলোর মানগুলো আমরা বের করতে হবে, ঠিক আছে? সো এল ইজ ইকুয়াল টু বের করতে হবে, এন বাই টু এর মান বের করতে হবে, এফ সি এর মান বের করতে হবে, এইচ এর মান বের করতে হবে। ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ এগুলো বের করা খুবই সহজ। তোমাদেরকে এখন দেখিয়ে দেবো, ইনশাআল্লাহ তুমি পারবে। ফার্স্ট অফ অল দেখো, এলটা কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আগে তোমাকে বুঝতে হবে এলটা তোমাদের কি মধ্যক শ্রেণী। আমাদের আগে মধ্যক শ্রেণীটা বের করতে হবে। তার আগে আমরা বের করব n বাই টু এর মান। n কত ছিল? ৮০ ছিল। সো আমরা উপরে n এর মান লিখেছি ৮০। ৮০-কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 40। সো আমরা এখানে 40 লিখব। এরপরে তোমার l 40 কোন ঘরে রয়েছে? আগে মধ্যক শ্রেণী আমাদেরকে নির্ণয় করতে হবে। 4-এর মধ্যে কি 40 থাকবে? না। 14-এর মধ্যে থাকবে? না। 32-এর মধ্যে থাকবে না। 55-এর মধ্যে থাকবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 55-এর মধ্যে তোমার মধ্যক শ্রেণীটি থাকবে। তাই এখন দেখো, এই 55 ঘরটি হচ্ছে তোমার মধ্যক শ্রেণী। এই মধ্যক শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা কত? সর্বনিম্ন সংখ্যা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 61। সো আমরা এখানে 61 লিখে ফেলবো। এফসি কত? খুবই সহজ এফসি বের করা। এখন আমরা যেহেতু এফসিটা বের করছি, দেখো এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা লিখে দিয়েছি এফসি হচ্ছে এটা। সো তোমরা অবশ্যই মনে রাখবে, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এফসির মান। সো আমরা এখানে সরাসরি বসিয়ে দেব। এফসির মান কত? 32। এটা তোমাদেরকে ক্লিয়ার একটি ধারণা, ঠিক আছে? এইচ কি? এইচ হচ্ছে তোমার, দেখো 31 থেকে 40, 41 থেকে 50, এখানে তোমার ব্যক্তিটা কত? শ্রেণী ব্যক্তি কত? ব্যবধান কত? 10 করে দেওয়া আছে, হ্যাঁ? পরীক্ষা যেটা দেওয়া থাকবে সেটাই তোমরা করবে। 5 দেওয়া থাকলে 5, 10 দেওয়া থাকলে 10। এখন আমরা এফএম এর মান বের করব। খুবই সহজ এফএম এর মান বের করা। এটা হচ্ছে তোমার মধ্যক শ্রেণীর, এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যার মধ্যক শ্রেণীর যেই গণসংখ্যাটি রয়েছে, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত সংখ্যা 55। এটার ভিতরে হচ্ছে মধ্যক শ্রেণী রয়েছে 40। আবার এটার ভিতরে তোমার গণসংখ্যা কত? এটা হচ্ছে তোমার গণসংখ্যা এফএম, ঠিক আছে? আমরা লিখে দিচ্ছি, তোমরা কিন্তু আবার খাতায় এগুলো লিখবে না, পরীক্ষার খাতায়, ঠিক আছে? এফএম হচ্ছে 23, অর্থাৎ মধ্যক শ্রেণীর গণসংখ্যা। সরাসরি মনে রাখবে, মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফএম 23। 23 আমরা লিখে ফেলেছি। আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট এখন আমরা প্রশ্ন অনুযায়ী মানগুলো বসাবো, হ্যাঁ? এল ইজ ইকুয়াল টু কত ছিল? 61 প্লাস এন বাই টু কত ছিল? 40। এরপরে মাইনাস এফসি কত ছিল? এফসি তোমরা দেখো 32। বাস শেষ, তোমার আর কোনো কাজ নেই। এইচ বাই এফ এম কত? এইচ হচ্ছে তোমার 10। এরপর হচ্ছে এফ এম কত? এফ এম হচ্ছে তোমার 23। সো এখানে তোমরা কি করবে? 61 আমরা লিখে ফেলেছি, প্লাস 40 থেকে 32 আমরা বাদ দিব, তাহলে আসবে তোমার কত? 8। তো আমরা গুণ করে দেব। আবার 10
23 দিয়ে ভাগ করলে কত আসবে? তোমার এটা আমরা ক্যালকুলেশন করব, হ্যাঁ। সো ক্যালকুলেশন করলে কত আসবে? 10 গুণ 23 ডিভাইডেড, তাহলে 61 প্লাস আমরা এখানে কত পেয়েছি? 80 ডিভাইডেড 23। আমরা ক্যালকুলেশন করছি, হ্যাঁ। তাহলে 61 প্লাস 3.47, তো আমরা লিখে দিয়েছি 3.47। এরপরে দেখো, তাহলে এটা যোগ করলে কত আসবে? 64.47। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। খুবই সহজ না? হ্যাঁ, খুবই সহজ। মধ্যক নির্ণয় খুবই সহজ, জাস্ট সূত্র বসিয়েছি, মানগুলো বসিয়েছি, অঙ্ক শেষ। এখন আমরা প্রচুরক নির্ণয় করব। প্রচুরক নির্ণয় করার জন্য তোমরা মনে রাখবে দুইটি গড়ের প্রয়োজন হবে, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। এগুলো তোমরা মুখস্থ করে নেবে। মধ্যকের জন্য লাগবে তোমার তিনটি গড়, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। প্রচুরকের জন্য লাগবে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। গড় নির্ণয় করার জন্য তোমাদের লাগবে পাঁচটি গড়, শ্রেণীব্যাপ্তি, মধ্যবিন্দু, ট্যালি, গণসংখ্যা এবং এফআই এক্সআই। এখন আমরা যেহেতু প্রচুরক নির্ণয় করব, তাহলে তোমাদের মনে রাখতে হবে প্রচুরকের জন্য দুইটি গড় লাগবে। সো চলো আমরা প্রচুরক নির্ণয় করা শুরু করি। প্রচুরক নির্ণয় করার জন্য তোমার যেহেতু দুইটি গড়ের প্রয়োজন হবে, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, আমরা এটির চারটি লিখে ফেলেছি। সো তোমাদের একটি প্রশ্ন থাকবে পরীক্ষায় প্রশ্নে তোমার 10 নং প্রশ্নের উত্তর করার জন্য খতে আসতে পারে বা কতে আসতে পারে। সো এখন 10 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে আমরা মনে করো পরীক্ষাটি দিচ্ছি। পরীক্ষার প্রশ্নে এসেছে নিম্নের একটি সারণী দেওয়া হলো, যেখানে তোমার প্রচুরক, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া রয়েছে। তোমাকে প্রচুরক নির্ণয় করতে হবে। দুইটি গড় নিবে, নেওয়ার পরে শ্রেণীব্যাপ্তি আমরা লিখে ফেলেছি 31 থেকে 40, এভাবে আমরা 100 পর্যন্ত লিখেছি। কোথায় থেকে? আমরা পেয়েছি উদ্দীপক থেকে। এরপরে আমরা গণসংখ্যা বের করেছি। গণসংখ্যা উদ্দীপকেই দেওয়া রয়েছে। প্রথমটির হচ্ছে 4, এরপরে 10, এরপরে 18, এরপরে হচ্ছে 23, এরপরে হচ্ছে 13, এরপরে হচ্ছে 9, এরপরে হচ্ছে 3। বাস আমরা এটি বসিয়ে দিয়েছি, আমাদের এখানে কাজ শেষ। n = টোটাল যোগ করলে আসবে তোমার 80। সো বলেছে প্রচুরক নির্ণয় করো। সো প্রচুরক নির্ণয় করা খুবই সহজ প্রিয় শিক্ষার্থীবৃন্দু। দেখো, আমরা জানি প্রচুরক L প্লাস, সূত্রটা তোমরা মুখস্থ করে নেবে, L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এটা হচ্ছে প্রচুরক নির্ণয়ের সূত্র। এখন আমরা এখান থেকে মানগুলো বসাতে হবে। আমরা মানগুলো বের করব, F1, F2 এবং H। সো L বের করার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে প্রচুরক শ্রেণী কোনটি। প্রচুরক যে সংখ্যায় সবচেয়ে বেশি সংখ্যা রয়েছে গণসংখ্যা, সেটি হচ্ছে প্রচুরক শ্রেণী। এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি কত? দেখো, 18 চেয়ে বড় 23, তারপরে 13 ছোট, এগুলো ছোট। সো প্রচুরক শ্রেণী হচ্ছে তোমার 23। সো 23 হচ্ছে তোমার গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। সো এলটা হচ্ছে কি? এলটা মনে রাখবে প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা কত। এইটা হচ্ছে তোমার প্রচুরক শ্রেণীর এল। প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 61। সো আমরা লিখেছি 61। F1 এখন বের করব। F1 বের করা খুবই সহজ। F1 = প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 23। 23-এর সাথে আমরা বিয়োগ করব 18, তাহলে হবে তোমার কত? 5। ব্যবধান কত? 5। F2 কি? F2 হচ্ছে প্রচুরক যে শ্রেণীটি রয়েছে, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে এটা থেকে এটা বিয়োগ করব, অর্থাৎ বাদ দিব।
তাহলে আসবে কত? তোমার 10। এইচ কি? এইচ হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান 31 থেকে 40, 41 থেকে 50। গণ কত করে আসতে পারে? 10 শ্রেণী ব্যবধান এখানে দেওয়া রয়েছে, সো তোমরা এখানে লিখবে 10। জাস্ট কাজ শেষ। এখন আমরা শুধু জাস্ট সূত্র অনুযায়ী আমরা মানগুলো বসিয়ে দিব। এল ইজ ইকাল টু হচ্ছে, যেহেতু 61 দেওয়া রয়েছে আমরা লিখেছি 61 প্লাস এফ ওয়ান কত? এফ ওয়ান আমরা পেয়েছি 5। এরপরে নিচে এফ ওয়ান হচ্ছে 5 প্লাস এফ টু কত? এফ টু হচ্ছে 10 ইন্টু এইচ কত? এইচ হচ্ছে 10। সো আমরা ক্যালকুলেশন করব 61 প্লাস উপরে 50-এর সাথে 10-এর সাথে 10 5 যোগ করলে আসবে তোমার, গুণ করলে আসবে 50। 50-এর সাথে নিচে রয়েছে কত? 15। আমরা এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে যে রেজাল্টটি আসবে সেটাই অ্যান্সার হবে। এখানে আমরা 61 প্লাস 50কে আমরা 15 দিয়ে ভাগ করলে আসবে তোমার 31। সো এটা আমরা যোগ করব। তোমরা ক্যালকুলেশনটি মিলিয়ে নেবে, হ্যাঁ, একটু ক্যালকুলেশন করে নেবে। তোমাদেরকে আমরা নিয়মটি দেখিয়ে দিয়েছি। 61 প্লাস 31, সো ক্যালকুলেশন করলে আসবে 92। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। সো প্রচুরক হচ্ছে তোমার 92। সো তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে, ক্যালকুলেশনে ভুল ভ্রান্তি হতেই পারে। সো তুমি একটু ক্যালকুলেশন ভালো করে করলে তোমার অঙ্কটি হয়ে যাবে। এই হচ্ছে তোমার প্রচুরক নির্ণয়। আসসালামু আলাইকুম। এখন তোমাদেরকে দেখাবো সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা। খুবই সহজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেয়ে যাও। সো চলো বেশি কথা না বলে আজকের ক্লাসটি শুরু করি। সো গড় নির্ণয় করার জন্য তোমার গড় লাগবে কয়টি? 5টি লাগবে। শ্রেণীব্যাপ্তি, মধ্যবিন্দু, টেলি, গণসংখ্যা এবং FI/XI। অবশ্যই তোমরা এটা মুখস্থ করে ফেলবে। গড় নির্ণয় করার জন্য 5টি গড় লাগবে। শ্রেণীব্যাপ্তি লাগবে, মধ্যবিন্দু, টেলি, গণসংখ্যা, FI/XI। যেহেতু আমরা একটি প্রশ্ন নিয়েছি, তোমাদের পরীক্ষার প্রশ্ন এভাবে আসতে পারে। পরীক্ষার প্রশ্নে আসবে 10 নং প্রশ্নের ছোট গ। সো তোমরা এভাবে প্রশ্নটি দেখে অ্যান্সার করবে। ধরো তোমার পরীক্ষায় একটি প্রশ্ন এসেছে, গড় নির্ণয়ের জন্য এই সারণীটি ব্যবহার করো। নিম্নে একটি সারণী দেওয়া হলো, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। এখান থেকে তোমাদেরকে গড় নির্ণয় করতে বলেছে। তাহলে তোমরা সরাসরি 4টি গড় ফিল আপ করবে। সো টেলি লেখার এখানে প্রয়োজন নেই, কারণ এখানে তোমাদের 30 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর, জাস্ট নাম্বার দেওয়া হয়নি। এখানে তোমাদের যেহেতু সারণী দিয়েছে, সারণী দিলে তোমাদের টেলিটি লেখা প্রয়োজন হবে না। সেখানে দেখো আমরা শ্রেণীব্যাপ্তি কত? 31 থেকে 40। এখানে আমরা মধ্যবিন্দু বের করব। তার আগে গণসংখ্যা যেহেতু উদ্দীপকে দেওয়া রয়েছে, আমরা সেটি তুলে ফেলি। প্রথমটি হচ্ছে 4, এরপরে হচ্ছে 10, এরপরে হচ্ছে তোমার 18, এরপরে হচ্ছে তোমার 23, এরপরে কত? 13, এরপরে তোমার হচ্ছে 9, এরপরে তোমার হচ্ছে 3। সো এখন আমাদের বের করতে হবে হচ্ছে মধ্যমান। মধ্যমান বের করা খুবই সহজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো মধ্যমান আমরা কিভাবে বের করি। এখানে দেখো কত রয়েছে? 40। 40 যোগ 31, অর্থাৎ শ্রেণীব্যাপ্তির সর্বোচ্চ মান 40, সর্বোচ্চ মান প্লাস সর্বনিম্ন মান 31 ভাগ 2। 2 দিয়ে আমরা ভাগ করব। এটা আমরা ক্যালকুলেশন করব, করার পরে 35.5 আসবে। সো সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1, এটা হচ্ছে তোমার মধ্যমান বের করার সূত্র। সো দেখো এখন 35.5 আমরা বের করেছি। এরপরে আবার আমরা 45.5, অর্থাৎ সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান ভাগ 2। এখন দেখো আমরা তো বারবার এটা যোগ বিয়োগ করে বের করাটা আসলে টাফ হয়ে যাবে বা সময় অনেক লেগে যাবে। তার জন্য প্রসেসটা বলে দিই। তোমরা যদি একটি বের করতে পারো, অর্থাৎ মধ্যমান একবার বের করবে, প্রথমটা সর্বোচ্চ মান প্লাস সর্বনিম্ন মান ভাগ 2 দিয়ে ভাগ করার পরে 35.5 এসেছে। এখন আরো 5 করে বাড়বে, হ্যাঁ, 5 করে বাড়বে। যেমন 45.5, এরপরে হচ্ছে তোমার 55.5, এরপরে তোমার হচ্ছে 60,
65.5, এরপরে তোমার 75.5, এরপরে তোমার 85.5, এরপরে তোমার 95.5। এভাবে তোমরা সবগুলো বের করে ফেলতে পারবে, 5 5 করে বৃদ্ধি করবে। এখন দেখো এফআই এক্স এর মান আমরা কিভাবে বের করব। এফআই কোনটা? এফআই হচ্ছে মধ্যমান, কে বলা হয় এফআই। গণসংখ্যা তো এক্স আই। সো এই দুইটাকে আমরা গুণ করব, গুণ করলে আসবে দেখো 142। তোমরা ক্যালকুলেট করে নিবে। দেখো 10 গুণ 45.5 গুণ করলে আসবে কত? 455। এরপরে 18-র সাথে 55.5 গুণ করলে আসবে কত? 999। এরপরে 23-এর সাথে 65.5 গুণ করবে, করলে আসবে 1506.5। এরপরে 13-র সাথে আমরা গুণ করব 75.5, তাহলে কত আসবে? 981.5। এরপরে তোমার 85.5-এর সাথে 9 গুণ করবে, তাহলে আসবে 769। এরপরে দেখো 95.5 গুণ 3 গুণ করলে আসবে কত? 228.65। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কাজ কিন্তু এখনো শেষ হয় না, প্রচুরক নির্ণয় করা বাকি রয়েছে। সো n ইজ ইকুয়াল টু টোটাল যোগ করলে কত আসবে? টোটাল প্রিয় শিক্ষার্থীবৃন্দু 80। এরপরে এফ আই এক্স আই, তাহলে আমরা এফ আই এক্স আই এটা আমরা এখন বের করব। এটা কিভাবে বের করব? দেখো টোটাল এফ আই এক্স আই আমরা যোগ করব, যোগ করলে আসবে কত? তোমরা ক্যালকুলেশন করবে 5139.5। এখন হচ্ছে মূল কাজ কি? আমরা সূত্র বসাবো। আমরা কি জানি সূত্র? আমরা জানি, আমরা লিখবো, আমরা জানি কি জানি? গড় ইজ ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই বাই এন। এখন আমাদের সামেশন এফ আই এক্স আই আমরা যেহেতু বের করে ফেলেছি, সো আমরা এটার মানটি এখানে বসিয়ে দিব 5139.5 ভাগ হচ্ছে এন। খুবই সহজ, তোমরা একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলো করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো এটাকে আমরা ভাগ করব 80 দিয়ে, তাহলে অ্যান্সার আসবে 64.24। সো আশা করছি বুঝতে পেরেছ, খুবই সহজ। সো পড়াশোনা, পরীক্ষার নিত্য নতুন সকল আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।